প্রিয় দর্শক মন্ডলী, সামনের বাংলাদেশ পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসুদ। আপনারা জানেন যে আজকে একটি জনমত জরিপ, নির্বাচনী জনমত জরিপ পাবলিশ হয়েছে। ইনোভেশন কনসাল্টিং নামক প্রতিষ্ঠান, যারা জনমত জরিপ এবং গবেষণা নিয়ে অনেকদিন ধরে কাজ করে, তারা একটি জনমত জরিপ পাবলিশ করেছে এবং এর সাথে পার্টনার হিসেবে ছিল ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম। তো সেই জনমত জরিপটা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে জনমত জরিপের মেইন যে লিড, যার তত্ত্বাবধানে হয়েছিল, ইনোভেশন কনসাল্টিং এর ম্যানেজিং ডাইরেক্টর রুবায়েত সারোয়ার, এটি এটির হাইলাইটস গুলো একটু প্রেজেন্ট করবে। তারপরে আমাদের সাথে দুজন আছেন, জ্যোতি রহমান, যিনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করছেন, এবং শফিক রহমান, ব্রেইনের এক্সিকিউটিভ ডাইরেক্টর। দুজনই অ্যানালিস্ট, ইকোনমিক এবং সোশ্যাল বিভিন্ন জিনিস এবং পলিটিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে রেগুলার অ্যানালাইসিস করে, আলোচনা করে। ওনাদের দুইজনকে সাথে নিয়ে আমরা একটি আলোচনা করব, এবং এই যে বিভিন্ন জিনিস, বিভিন্ন ডেটাগুলো এসেছে জরিপের মাধ্যমে, সেগুলোর কিছু জিনিস আমরা হয়তো আজকে অ্যানালাইজ করার চেষ্টা করবো। পুরোটা আমরা করতে পারবো না সময়ের অভাবে, বাট মেইন যে ফিচার গুলো, মেইন ডাইনামিক্স গুলো, সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। আমি প্রথমেই রিকোয়েস্ট করব রুবায়েত সারোয়ারকে, সংক্ষেপে আজকের যে জরিপটা পাবলিশ হয়েছে, এটি 3 দিন আগে এটির ফার্স্ট পার্ট হয়েছিল। আজকে মেইনলি রাজনৈতিক প্রেক্ষাপটে কোন দল কি পজিশনে আছে সেটাকেই তুলে ধরা হয়েছিল। সেটাকে রুবায়েত স্যার, আপনি একটু আমাদের সামনে আবার তুলে ধরেন। ধন্যবাদ ফাহিম মাসুর। আহ, যারা শুনছেন সবাইকে স্বাগত। আমি রুবাইয়াত সারোয়ার, ম্যানেজিং ডিরেক্টর এট ইনোভেশন কনসাল্টিং। পিপল সিলেকশন পালস সার্ভে ইনোভেশনের একটি সামাজিক গবেষণা উদ্যোগ। এটা আমরা চালু করি পরীক্ষামূলকভাবে গত বছর, এবং পূর্ণাঙ্গভাবে এই বছর আমরা মার্চে প্রথমবারের মতো রাউন্ড ওয়ানটি করি, এবং আহ, এই মাসে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 15 তারিখ আমরা রাউন্ড টুটি পরিচালনা করেছিলাম। আমাদের সহযোগিতায় ছিলেন ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম। তো আমাদের এইবারের রাউন্ড টু আমরা দুভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগে আমরা 21 তারিখ উপস্থাপনা করেছিলাম যে নির্বাচন ব্যাপারে মানুষের আকাঙ্ক্ষা কি, আহ, তারা কি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান কিনা, তারা আপনার নির্বাচন পরিস্থিতি নিয়ে তাদের মনোভাবটা কি, সরকারের পারফরমেন্স সম্পর্কে তাদের মনোভাবটা কি, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম 21 তারিখে। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থাপনা করেছি যে ভোটের সিদ্ধান্ত জনগণ নিয়েছে কিনা, কোন দলকে ভোট দেবেন এবং কোন দল তাদের ভোট পাবেন। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ছিল দ্বিতীয় পর্যায়ের আলোচনা। তো খুব দ্রুত একটু আমরা ইনোভেশনকে যদি পরিচয় করিয়ে দেই। ইনোভেশন একটি বাংলাদেশের সর্ববৃহৎ আপনার ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম। বাংলাদেশ থেকে আমরা যাত্রা শুরু করি 2008-এর পরে। গত 17 বছরে আমরা সারা বিশ্বব্যাপী প্রায় 22টি দেশে কাজ করছি। বর্তমানে 3টি দেশে আমাদের অফিস আছে। 75-এর অধিক আমাদের পার্মানেন্ট কর্মী এবং 200-এর অধিক আমাদের টেম্পোরারি স্টাফ নিয়ে আমরা কাজ করি। আমরা শুধুমাত্র গবেষণার কাজ করি না, আমরা একটি ব্যবস্থাপনা সংস্থা। আমরা দারিদ্র দূরীকরণ কর্মসূচি, অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি নিয়ে আমরা কাজ করি, সেখানে গবেষণা একটি পার্ট। এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে যেহেতু কখনো পলিটিক্যাল পোল এবং পলিটিক্যাল কনসাল্টিং কখনো হয়নি, তো সেই বিষয়টিকে আমরা আহ, আপনার আহ, চালু করার একটা অভিপ্রায় থেকে এই ইনভেস্টমেন্টটা আমরা করি। তো পিপল সিলেকশন পালস সার্ভিস সম্পূর্ণভাবে ইনোভেশনের নিজস্ব অর্থায়নে পরিচালিত, এবং কারিগরি সহযোগিতায় আছে ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম। তো যেটা বলছিলাম যে কেন করছি, কারণ আমরা বাংলাদেশে পলিটিক্যাল পোল কনসাল্টিং এর একটা মার্কেট ক্রিয়েশনের সুযোগ দেখি, এবং আমরা মনে করি যে আপনার আনবায়াসড পোল, যেটা ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশে আপনার প্রচুর হয়, তো সেটি বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তো আমাদের এই পোলটি 10,413 স্যাম্পলের উপরে পরিচালিত হয়েছিল, এবং আপনার এটি একটি আপনার আমরা যেটাকে বলি স্ট্র্যাটিফাইড সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সার্ভে। 8টি বিভাগ, 64টি জেলায় পরিচালিত। আপনারা দেখছেন এখানে স্লাইডে যে প্রায় 70% গ্রামীণ জনগোষ্ঠী এবং 30% শহুরে জনগোষ্ঠীর মধ্যে এটি পরিচালিত হয়। এবং এখানে পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গেরও বিন্যাস আছে, বয়স অনুযায়ী বিন্যাস আছে। এবং ঢাকা থেকে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, এই সমস্ত বিভাগ থেকে স্যাম্পল আছে।
531টি নমুনা স্যাম্পলিং আপনার স্যাম্পলের উপর এটা পরিচালিত হয়। তার মধ্যে 9398টি ছিল খানা অথবা হাউসহোল্ড, এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে আরো 1015 স্যাম্পলিং করা হয় যারা ছাত্র প্রতিনিধিত্বের আপনার প্রতিনিধিত্ব করেন। আমরা দেখছি যে ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা কিছুটা পরিবর্তিত হয়েছে রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু এর মধ্যে। আমরা আজকে যেটা বলেছি যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এবং আপনার সরকারি পরিষেবায় দুর্নীতি হ্রাস, এবং এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সংস্কার, এই তিনটি বিষয়ে জনগণ আহ, আহ, অনেক বেশি অভিমত দিয়েছেন। তো এটা থেকে বোঝা যায় যে এই বিষয়গুলো নিয়ে হয়তো তাদের মধ্যে এখনো অসন্তোষ রয়েছে, যেখানে দ্রব্যমূল্যের প্রতি অসন্তোষটা যেখানে 71% ছিল সেটা নেমে এসেছে 54%। খুব রাউন্ড ওয়ানটা কবে হয়েছিল রুবায়েত, এটা একটু যদি আপনার পরিষ্কার করেন। গতবার, সরি, রাউন্ড ওয়ানের সার্ভেটা কবে হয়েছিল? রাউন্ড ওয়ান 71.2% না না, বলেছিল। কবে হয়েছিল, কোন সময় ও হয়েছিল? মার্চ, মার্চ 2025। ফেব্রুয়ারিতে ডেটা কালেকশন হয়েছিল, মার্চে আমরা রেজাল্ট পাবলিশ করেছিলাম। আহ ভারত ও পাকিস্তানের সাথে কাঙ্ক্ষিত সম্পর্ক নিয়ে আমরা প্রশ্ন করি এবং আমাদের ফাইন্ডিংস বলছে যে জনগণ আসলে ভারত পাকিস্তান দুটোর সাথেই সুসম্পর্ক চায়। কিন্তু উল্লেখ্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনার তারা কম চায় ভারত এবং পাকিস্তান দুটোর সাথেই আপনার ভালো সম্পর্ক। ছাত্রদের মধ্যে তারা কম চায়, কিন্তু খানা জরিপে সেটা বেশি। তো এটা খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে ছাত্র ছাত্রীদের মধ্যে এবং জেনজি পপুলেশনের মধ্যে এখনো কিছু বিভেদ রয়েছে, কিন্তু আহ তারপরও দেখবেন যে অলমোস্ট 70% সেখানেও বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক চায়, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায়। আমরা যদি দেখি যে কাকে ভোট দিবেন, আম, এই প্রশ্নের ক্ষেত্রে আপনার ভোটাররা বলছেন যে তারা আপনার মূলত আপনার প্রার্থীর যোগ্যতাকে প্রাধান্য দেবেন, সেটা 65.5%। মার্কা, ইশতেহার বা প্রার্থীর যোগ্যতা তেমন গুরুত্বপূর্ণ নয় বলে বলেছেন তারা। এবং এই বিষয়টা দেখা যাবে যে আপনার জেনারেশন ভেদে একেবারেই একই, স্ট্যাটিস্টিক্স এর ভাষায় আসলে 1% 2% পরিবর্তনকে আমরা সাধারণত গণ্য করি না। তো সেই হিসেবে দেখা যায় যে এটা আসলে জেনারেশন ভেদে কোনো পার্থক্য নেই। আহ একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে ভোটাররা কি স্থানীয় দলীয় রাজনীতিতে সন্তুষ্ট কিনা। আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীর ব্যাপারে সন্তুষ্টি অনেক বেশি অন্যান্য দলের তুলনায়। বিএনপি এবং আওয়ামী লীগ দুটোর প্রতি যথেষ্ট অসন্তোষ রয়েছে তাদের স্থানীয় পর্যায়ে কর্মকাণ্ডে, কিন্তু এটাও লক্ষণীয় যে আপনার আওয়ামী লীগ, এনসিপি এবং জামাত ইসলামীর লোকাল পর্যায়ে কর্মকাণ্ড নেই বলে বলেছেন বেশ কিছু রেসপন্ডেন্ট, যেখানে বিএনপির ক্ষেত্রে সেটা খুবই কম। অর্থাৎ বিএনপি হয়তো মাঠ পর্যায়ে অনেক সক্রিয় এবং দেখা যাচ্ছে যে সেখানে হয়তো অসন্তোষ রয়েছে জনগণের মতে বিএনপির স্থানীয় পর্যায়ের কার্যক্রম নিয়ে। এবং এরপরে আমরা যদি দেখি যে নারী পুরুষ ভেদে, তো সেখানেও দেখা যাচ্ছে যে জামাত ইসলামীর ব্যাপারে নারীদের মধ্যেও দেখা যাচ্ছে সন্তোষের হার বিএনপি বা আওয়ামী লীগের থেকে বেশি। তবে খুব উল্লেখ্য যে এনসিপির ব্যাপারে বলতে পারছেন না, এই বিষয়টা এসেছে অনেক। অর্থাৎ হচ্ছে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে হয়তো তারা অবগত নন। আহ আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অভিমত ব্যক্ত করেছেন জনগণ, এবং 45.79% বলেছেন যে সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া উচিত। অর্থাৎ প্রায় অর্ধেক ভোটার আশা করছেন যে আওয়ামী লীগ আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন বা তারা চান আওয়ামী লীগ অংশ নিক। কিন্তু সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে 63% মনে করেন যে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া উচিত নয় বিচারের আগে। অর্থাৎ বারবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার জুলাই অভ্যুত্থানের যে আপনার সেন্টিমেন্টটা, এটা আসলে ছাত্রছাত্রীদের মধ্যে এখনো যতটা বিরাজমান, সাধারণ জনগণের মধ্যে হয়তো ঠিক ততটা বিরাজমান না। ভোটাররা ভোটের সিদ্ধান্ত নিয়েছেন কিনা সেই প্রশ্নে দেখা যাচ্ছে যে রাউন্ড টু তে এসে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা কিছুটা বেড়ে গিয়েছে 32.6%। মার্চে যেটা ছিল 29.4%। কিন্তু যেটা সবচেয়ে উল্লেখ্য সেটা হচ্ছে যে নারীদের মধ্যে এখনো 38% আপনার
আপনার তারা অনিশ্চিত কাকে ভোট দেবেন, যেটা পুরুষের ক্ষেত্রে মাত্র 28%, এবং জেনজিদের ক্ষেত্রে 36% এখনো অনিশ্চিত তারা কাকে ভোট দেবেন। অর্থাৎ জেনজি এবং নারী ভোটারদের একটা বড় ভোট ব্যাংক এখনো কি ভোট দেবে সেটা আমরা জানি না, এবং সেটা একটা বিশাল একটা ব্যবধান তৈরি করতে পারে আগামী সাধারণ নির্বাচনে। এবং ভোট দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে প্রকাশ করেছেন কিনা এই ক্ষেত্রে এইবারে আমরা বেশ ভোটাররাই আপনার তাদের রেজাল্ট প্রকাশ করেছেন। অর্থাৎ গতবার 34.3% সিদ্ধান্ত যারা নিয়েছেন ভোটাররা, তাদের মধ্যে 34.3% আমাদেরকে তাদের উত্তর দেননি, কিন্তু এবার 16.8% উত্তর দেননি। অর্থাৎ আমাদের স্যাম্পলে এবার রিভিলড ভোটার যাদেরকে আমরা বলি সেটার সংখ্যা অনেক বেশি। ভোটাররা কাকে ভোট দেবেন সেই আলোচনায় যদি যাই, এটা আসলে একটা দীর্ঘ সারণী, আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। বাট আসলে যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই বিষয়টা যে আমরা যদি সমস্ত স্যাম্পলের মধ্যে দেখি যে 10,413, তাহলে বিএনপির যে ভোট সেটা 17% ছিল মার্চে, সেটা এখন হয়েছে 18.7। জামাত ইসলামের ছিল 12.8, সেটা এখন হয়েছে 13.8। আওয়ামী লীগের ছিল 5.7, সেটা হয়েছে 8.5। এনসিপির ছিল 2.1, কিছুটা কমে 1.9 হয়েছে। ইসলামী আন্দোলনের কিছুটা বেড়েছে। কিন্তু আপনার আহ যদি আমরা দেখি যে আপনার বিএনপি জামাতের রিভিলড ভোটার যারা মানে সিদ্ধান্ত নিয়েছেন এবং ভোট দেওয়ার সিদ্ধান্ত কাকে ভোট দিবেন সেই সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন, যেটা হচ্ছে 4,753 স্যাম্পল খুব সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি। তো সেইখানের মধ্যে গতবার ছিল 41.7% বলেছিল বিএনপি কে ভোট দিবে, এবার বলছে 41.3%। জামাত ইসলামী ছিল 31.6%, সেটা নেমে এসেছে 30.3%। আওয়ামী লীগ ছিল 14%, সেটা বেড়েছে 18.8%। এনসিপি ছিল 5.1%, যেটা নেমেছে 4.1%। অর্থাৎ দেখা যাচ্ছে বিএনপি জামাত মোটামুটি অপরিবর্তিত, কিন্তু আওয়ামী লীগের ভোট বেড়েছে। আমরা যেটা দেখছি মূলত যে আসলে যে আনরিভিলড ভোটার যেটা ছিল, আমরা বলেছি যে এবার রিভিলড ভোটার অর্থাৎ যারা প্রকাশ করেছেন ভোটের মত, সেটা বেড়ে গিয়েছে। তো সেই প্রকাশিত ভোটারদের মধ্যে তাহলে দেখা যাচ্ছে হয়তো আওয়ামী লীগের ভোটের সংখ্যাটাই বেশি। আহ এবং আমরা এখানে ত্রুটি সীমাগুলো দেখিয়েছি দুটো আপনার রাউন্ডের মধ্যে। তো মূলত আপনারা এখানে দেখতে পাবেন যে ত্রুটি সীমায় যে আমাদের স্যাম্পলে যে রেজাল্ট এসছে সেটি ভীষণভাবে স্ট্যাটিস্টিক্যালি রোবাস্ট। আপনার মানে ইন্টারন্যাশনাল পোলগুলোর সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, ঠিক এই ধরনের ত্রুটি সীমায় আপনারা দেখবেন। তো আমাদের আলোচ্য ফলাফল হচ্ছে বিএনপি মার্চে ছিল 41.7, এখন আছে 41.3। জামাত ছিল 31.6, এখন আছে 30.30। আওয়ামী লীগ ছিল 14, এখন সেটা বেড়ে হয়েছে 18.80। এবং প্রকাশিত ভোটারদের মধ্যে যদি দেখি, আমরা দেখব যে বয়স যত বাড়ে বিএনপির ভোট তত বাড়ে, বয়স যত কমে জামাতের ভোট তত কমে। কিন্তু আওয়ামী লীগের ভোট বয়স ভেদে প্রায় আহ একেবারেই সেম, কোনো ভেদাভেদ নেই। এবং এনসিপির ভোট ব্যাংক, তোমার এই ব্যাপারটা আবার আবার একটু পরিষ্কার করবেন, মানে বয়সের সাথে ব্যাপারটা। আচ্ছা এখানে আপনারা রোতে যেটা দেখছেন সেটা হচ্ছে মানে রোটা, এটা হচ্ছে জেনজিদের 100%-এর মধ্যে 34.3% বিএনপি কে ভোট দেবে, 32.8% জামাতকে ভোট দেবে, 18.8% আওয়ামী লীগকে ভোট দিবে, এনসিপি কে দিবে 6.8%। এইভাবে মিলেনিয়ালস, জেনএক্স, বুমার্স। হ্যাঁ, কিন্তু যদি দেখেন গ্রিন কালার টোনটা এবং অরেঞ্জ কালার টোনটা, তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে আপনার বিএনপির ভোটের সংখ্যা বাড়তে থাকে ওই বয়স গ্রুপে, এবং বয়স কম বাড়ার সাথে সাথে জামাতের ভোট কমতে থাকে বয়স গ্রুপে। এবং এটা বেশ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রেজাল্ট দেখা যাচ্ছে। এটা টেস্টিং করা যেতে পারে, হাইপোথেসিস টেস্টিং, যেটা আমরা অবশ্যই করব। মানে কম বয়সের মধ্যে জামাতের পপুলারিটি বেশি বয়স থেকে একটু বেশি, আমি অবশ্যই বুঝেছি। জি, কম বয়সীদের মধ্যে জামাতের আপনার ভোটার পার্সেন্টেজ বেশি। এবং আমরা যদি বিভাগীয় পর্যায়ে ভোটের বিন্যাস দেখি, 6টি বিভাগে বিএনপি এগিয়ে আছে, রংপুরে জামাত এগিয়ে আছে, বরিশালে আহ, আওয়ামী লীগ এগিয়ে আছে। কিন্তু উল্লেখ্য যে আপনার রাজশাহী বিভাগে বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্য তেমন একটা নেই, 4.0 পয়েন্টের পার্থক্য আছে।
এবং আপনার আম, বরিশাল বিভাগে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে পার্থক্যটাও বেশ কম। অন্যান্য জায়গায় বিএনপি বেশ ভালোভাবে এগিয়ে আছে অন্যান্য দলগুলোর তুলনায়। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষার হার যত কম দেখা যাচ্ছে বিএনপির প্রতি সমর্থন তত বেশি, আবার শিক্ষার হার যত বেশি দেখা যাচ্ছে জামাতের প্রতি সমর্থন তত বেশি। আবার আওয়ামী লীগের ক্ষেত্রে একইভাবে দেখছি যে কোনো আসলে মানে স্পষ্ট বিন্যাস নেই, সব জায়গা থেকেই তারা তাদের ভোট ব্যাংকটা আছে, কিন্তু শিক্ষার হার বাড়ার সাথে সাথে এনসিপিরও ভোটের হার বাড়তে থাকে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ভোটাররা যদি ভোট না দেন তাহলে কেন না সেটা আমরা জেনেছি, এই জিনিসটা আমি এখন আর আলোচনা করব না। আমরা কয়েকটা প্রশ্ন করেছি যে আগামী সরকার গঠনের জন্য সবচাইতে যোগ্য দল কোনটি। বিএনপি 39.1, আওয়ামী লীগ ও 17.7, জামাত 28.1। এটা দেখবেন যে আমরা যে রিভিউড যেটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম এটার সাথে প্রায় হুবহু মিলে যায়। এই জায়গাটা থেকে একটা কনক্লুশন আসা যায় যে এটা এটা কিন্তু আপনার 4,753 স্যাম্পলের মধ্যে, রিভিউড এর মধ্যে। আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু 10,000 স্যাম্পলের মধ্যে, অর্থাৎ সমগ্র স্যাম্পলের মধ্যে 10,413। তো 10,413-র মধ্যেও দেখা যাচ্ছে যে আপনার আহ 10,413 স্যাম্পলের মধ্যে দেখা যাচ্ছে যে বিএনপি কে সবচেয়ে যোগ্য মনে করছে 39.1, জামাতকে মনে করছে 28.1। আমরা এটা থেকে কিছুটা ধারণা নিতে পারি যে খুব সম্ভবত আপনার এটাই হতে যাবে আপনার আগামী নির্বাচনের সম্ভাব্য বিন্যাস, আমাদের যেটা মনে হচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু আগাই, লিঙ্গ অনুযায়ী দেখছি যে নারীদের মধ্যে আপনার আহ নারী পুরুষের মধ্যে আসলে জামাতের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য পরিলক্ষিত হচ্ছে না, কিন্তু বিএনপির ক্ষেত্রে নারী পুরুষের ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। এনসিপির ক্ষেত্রেও নারীরা এনসিপি কে প্রাধান্য দিচ্ছেন। আওয়ামী লীগের ক্ষেত্রে দেখা যাচ্ছে নারীরা পুরুষদের থেকে আওয়ামী লীগকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অর্থাৎ নারী পুরুষের মধ্যে যে ভোটের বিন্যাস, এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দেখা দিবে। ভবিষ্যতে কোন দল সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা রাখে এই প্রশ্নে দেখা যাচ্ছে যে 40% মনে করছে বিএনপি। আবারও দেখেন যে খুব বিন্যাসটা চমৎকার ভাবে মিলে যাচ্ছে আপনার বিএনপির যে রিভিল ভোট শেয়ার, কিন্তু জামাতের ক্ষেত্রে এটা কমে এসেছে 23.3%। আওয়ামী লীগের ক্ষেত্রে 12.1% মনে করছে যে আওয়ামী লীগ এখনো সরকার গঠনের ক্ষমতা রাখে। আহ আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশ না নেয় তবে কি ঘটবে? আমরা যেটা দেখছি যে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি অংশ না নেয় তাহলে বিএনপির ভোট আপনার বেড়ে দাঁড়াতে পারে 45.6%, জামাতের ভোট বেড়ে দাঁড়াতে পারে 33.5%। আর আওয়ামী লীগকে যারা সবচেয়ে উপযুক্ত দল মনে করেছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় উপযুক্ত দল কোনটি, সেটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে যারা সবচেয়ে উপযুক্ত মনে করেছেন তাদের প্রায় 50%ই বিএনপি কে দ্বিতীয় উপযুক্ত দল মনে করেন, এবং 18% জামাতকে সবচেয়ে উপযুক্ত দল মনে করেন, এবং কোনো দ্বিতীয় প্রাধান্য নেই প্রায় 17%। অর্থাৎ এরা কাউকে হয়তো ভোট দেবেন না। এটাই ছিল আমাদের আজকের উপস্থাপনা। তো আমরা আলোচনার জন্য উন্মুক্ত হতে পারি। জি, ধন্যবাদ রুবায়েত আপনাকে চমৎকার ভাবে আহ জরিপের বিভিন্ন ফলাফল তুলে ধরার জন্য। আমরা তাহলে এখন একটু অ্যানালাইসিসে যাই যে আসলে এই জরিপের আহ রাজনৈতিক এবং জাতীয় সাইডে আসলে এটার ইম্প্যাক্ট কি হতে পারে। মানে সবার মনে আসলে একটা প্রশ্ন তো আসবেই যে যেই ভোটের পার্সেন্টেজটা আসলো, যদি এটা হোল্ড করে, অফকোর্স এখনো প্রায় অর্ধেকের মতো মানুষ ভোটার তাদের প্রেফারেন্স বলেনি। বাট আমরা যদি ধরেও নেই যে বাকি অর্ধেক যারা বলেনি তারা আসলে যেই অর্ধেক বলেছে তাদের মতোই বিহেভ করবে, এবং ভোটটা হয়তো যদি আজকেই হতো বা এই সময়ের মধ্যে যদি বড় ধরনের পরিবর্তন না হয়, অফকোর্স সামনের দিনগুলিতে তো অনেক কিছুই হতে পারে। তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের যে সামনে নির্বাচন হতে যাচ্ছে 300 আসনে, সেটার আহ, সম্ভাব্য রেজাল্ট কি হতে পারে, এটাই আসলে হয়তো মেন স্পেকুলেশন হতে পারে এখন। যেটা বোঝা যাচ্ছে যে বিএনপি এগিয়ে আছে, তো বিএনপি যা ভোট শেয়ার এখন আছে সেটা দিয়ে কি আসলে সে আগের মতো 250-র মতো সিট পেতে পারে, নাকি 200, নাকি হয়তো 150-র আশেপাশে। তো আমরা এই ব্যাপারটা নিয়ে হয়তো একটু
মানে অ্যাটলিস্ট হাইপোথেটিক্যালি আমরা একটা আলোচনা করতে পারি। আমি আসলে প্রথমে এই জন্য রিকোয়েস্ট করবো অর্থনীতিবিদ জ্যোতি রহমান, আপনি আহ, বিভিন্ন রাজনৈতিক এবং আমাদের ওভারঅল হিস্টোরিক্যাল কনটেক্সটের প্রচুর ডেটা অ্যানালাইসিস করেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই ভোট পার্সেন্টেজ যদি বলি, বিএনপি প্রায় 41% মতো, জামাত 20%-এর আশেপাশে, এবং একটা সিগনিফিকেন্ট অংশ আসলে আওয়ামী লীগের সাপোর্ট এখনো আছে, এনসিপি সাপোর্ট আমরা দেখলাম 4 থেকে 5%। আপনি কিভাবে আসলে মনে করছেন যে আগামী দিনগুলোতে ইলেকটোরাল পলিটিক্স এর এটার ইম্প্যাক্ট কি হবে? আহ, ধন্যবাদ ফাহিম অ্যান্ড ধন্যবাদ রুবায়াত। আসসালামু আলাইকুম সবাই। আহ, আমরা নাম্বার অফ ওয়েজ এটা আমরা চিন্তা করতে পারি। সো আমি বেশ কিছু চার্ট আর ম্যাপ দিয়ে সেটা বলি, আপনারা সেখানে মেবি সেখান থেকে আমরা ইয়ে করতে পারি আর কি। সো প্রথম হচ্ছে যে আহ, রুবাইয়ার যে ডাটা দেখালো এবং আমরা আগে যেটা দেখলাম সেটা থেকে যেটা অ্যাবাউট ওয়ান থার্ড এখনো আনডিসাইডেড। এবং আহ, যেটা ইয়ে থেকে আর কি আপনার প্রেজেন্টেশন এবং আর্লিয়ার যেখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভোটারদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে মার্কা অথবা পার্টি অথবা ম্যানিফেস্টো ভার্সাস ক্যান্ডিডেটদের কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড সো অন, মোস্ট পিপল থিঙ্ক যে যে তারা ক্যান্ডিডেট ইজ মোর ইম্পর্ট্যান্ট। প্রায় 80% বলছে ক্যান্ডিডেট, 20% বলছে পার্টি মার্কা অথবা ম্যানিফেস্টো, মানে সিম্বল অর ম্যানিফেস্টো। তো আমরা যদি ওইটা ধরি, ওইটা যদি আমরা আসলে ফেস ভ্যালুতে নেই, তাহলে পরে যে ওয়ান থার্ড আনডিসাইডেড তাদের জন্য আসলে পার্টি কোন ক্যান্ডিডেট চুজ করবে, দ্যাট উড প্লে আ হিউজ রোল। সো এবং আমরা এখনো জানি না যে আসলে ক্যান্ডিডেট কারা হবে। সো দিস ইজ এ আই থিঙ্ক কোয়াইট ইম্পর্টেন্ট পয়েন্ট পার্টিগুলির জন্য, যে তাদের ক্যান্ডিডেট সিলেকশন ইজ গোয়েন টু বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আম, এটার আরেকটা অ্যাসপেক্ট আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে আপনার 91 থেকে 2008 পর্যন্ত আমরা 4টা ইলেকশন দেখেছি। সো ওই 4টা ইলেকশনে অনেক ক্যান্ডিডেটই ছিল যে যারা 4টা ইলেকশনের মধ্যে মেবি 4টা ইলেকশনেই তারা কন্টেস্ট করেছে, অথবা 4টাতে না হলেও 2টা 3টাতে করে কন্টেস্ট করেছিলেন। কিন্তু তাদের অনেকে তো এই ইলেকশনে এই এই 2026-এর ইলেকশনে হয়তো তারা অনেকেই রিটায়ার করে গেছেন রাজনীতি থেকে, অনেকে আসলে দে হ্যাভ পাসড অ্যাওয়ে। সো দেয়ার উইল বি লট অফ নিউ ক্যান্ডিডেটস। আওয়ামী লীগের যারা ছিলেন তারা তো এখন হয়তো কন্টেস্টই করতে পারবেন না। আওয়ামী লীগের নামে, নিজের নামে বা বেনামে যেভাবেই হোক, তারা হয়তো ইয়েও করতে পারবেন না, মানে কন্টেস্ট করতেই পারবেন না। সো সেই সেন্সে যে ওয়ান থার্ড যে আনডিসাইডেড, সেখানে ক্যান্ডিডেট ইজ গোয়িং টু প্লে বিগ রোল, যেটার ইম্প্যাক্ট আসলে আমরা জানি না যে তার কি হতে পারে। সো সেইটা যদি আমরা বাদ দেই, আমরা ধরে নিলাম যে এরকম যে পার্টিগুলি সেটা চিন্তা ভাবনা করেই ক্যান্ডিডেট দিবে অ্যান্ড সো অন। সো লিভিং দ্যাট অ্যাসাইড, আমরা যদি খালি রিভিলসদের নিয়ে চিন্তা করি, তাহলে পরে আমরা কি দেখতে পাই? আম, এখানে আমি এখন আরেকটা চার্ট দেখছি, ঠিক আছে? আহ, যেটা আপনার ডিসাইডেড এবং রিভিলড তাদেরকে এখানে আমি দেখাচ্ছি। চার্টটা কি দেখা যাচ্ছে? পার্টি আহ, সাপোর্ট এস পার্সেন্টেজ অফ ভোটার্স হ্যাঁ, যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এইখানে আমি দেখাচ্ছি যে যারা ডিসাইডেড এবং রিভিলড, আমি ধরে নিচ্ছি যে এরকম যে যারা ডিসাইডেড এবং আনরিভিলড তারা একই প্রপোর্শন। মানে হচ্ছে যে 41% অফ রিভিলড ইজ ইকুয়াল টু 41% অফ দ্য ডিসাইডেড। ওকে। সো এইখানে প্রবাবলি আওয়ামী লীগকে আন্ডার কাউন্ট করা হচ্ছে, কারণ আমরা রুবাইদের কাছ থেকে শুনলাম যে ডেটা অ্যানালিসিস যেটা বলছে সেটা হচ্ছে যে মার্চের তুলনায় এখন যারা রিভিলড হয়েছে তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের সাপোর্ট হিসেবে দেখিয়েছে। সো হ্যাভিং সেড দ্যাট, যে আওয়ামী লীগের সাপোর্ট যদি একটু আন্ডার কাউন্টও হয়, তারপরেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার হিস্টোরিক্যাল পার্সপেক্টিভের তুলনায় বিএনপির সাপোর্ট আসলে খুব একটা কমেনি। এই চার্টটাতে যেটা দেখাচ্ছে যে হিস্টোরিক্যাল সাপোর্ট মানে হচ্ছে যে যে পার্টিগুলি টোটাল ভোট ওই পার্টি পেয়েছে ডিভাইডেড বাই টোটাল ভোটার্স। সেখানে বিএনপির সাপোর্ট খুব একটা কমে নাই, কিন্তু জামাতের সাপোর্ট যথেষ্ট বেড়েছে। ওকে। অ্যান্ড আওয়ামী লীগের সাপোর্ট অবভিয়াসলি কলাপস করেছে। সো সো হিস্টোরিক্যালি যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে আমরা প্রিটি ক্লিয়ারলি বলতে পারি যে আওয়ামী লীগ ইজ অ্যাট ইটস হিস্টোরিক লো।
আহ, যদিও মার্চের তুলনায় 4%, মানে 14 থেকে 18% 4 পয়েন্ট বেড়েছে, সেটা মনে হতে পারে যে আওয়ামী লীগের অনেক অনেক সাপোর্ট বেড়ে গেছে বা সামথিং লাইক দ্যাট। কিন্তু আসলে আওয়ামী লীগ স্টিল রিমেইনস ভেরি আনপপুলার, ভেরি আনপপুলার। সো সো দিস ইজ ইম্পর্টেন্ট। যদি আমি যদি একটু মানে আবার আমার অরিজিনাল প্রশ্নে যাই, যে এই 40% ভোট বা 41% ভোট নিয়ে কি ক্যান বিএনপি এক্সপেক্ট টু উইন অলমোস্ট 250 সিট, নাকি যেহেতু আহা, সিকিউরিটি ওকে। জামাতের সো ব্যাপারটা সেইটা, আছে? হ্যাঁ, সো সেটা আমরা আমাদের নেক্সট নেক্সট কোশ্চেনে আমরা যাই। সেটা হচ্ছে আপনার এখানে মানে নেক্সট নেক্সট চার্টে আমরা যাই, সেটা হচ্ছে আপনার এই ম্যাপটা। ওকে, সো দিস ম্যাপ শোজ ডিভিশনাল ব্রেকডাউন। আচ্ছা, আমরা প্রথমে রংপুর দিয়ে শুরু করি। সো এখানে রংপুরে দেখাচ্ছে যে গ্রেটার রংপুরে মানে রংপুর ডিভিশনে দেয়ার আর 33 সিটস। ওকে, সো এবং সেখানে জামাতের সাপোর্ট হচ্ছে 43%, আর বিএনপির সাপোর্ট হচ্ছে 37%, রাউন্ড ফিগারে। তার মানে এই না যে আপনার সবগুলি সিটেই জামাতের 43 আর বিএনপি 37, দ্যাটস নট দ্য কেস। দেয়ার উইল বি ইন্ডিভিজুয়াল সিটস যেখানে হয়তো বিএনপি সলিডলি মেজরিটিতে আছে, আবার অনেক সিটে জামাতের সাপোর্টও হয়তো 50-50%-এর উপরে হবে। দিস ইজ অ্যাভারেজ। সো আমরা যদি ওই 33%-এর মধ্যে মনে করি যে জামাত একটা সলিড মেজরিটি পাবে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি কত হবে, মানে সিট বাই সিট তো আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু 33টা সিটের মধ্যে হয়তো এই টাইপের ব্রেকডাউন থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে জামাত হয়তো 20-25টা সিট পেতে পারে, বিএনপি হয়তো 10-15টা সিট পেতে পারে, সামথিং লাইক দ্যাট। তারপরে পরেরটাতে আমরা যাই রাজশাহী। সো রাজশাহীতে আপনার আমরা জানি যে রাজশাহীতে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 40টা, 39। এবং রাজশাহীতে 39 সিটের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহীতে বিএনপির সাপোর্ট 44%, জামাতের সাপোর্ট 41%। এগেইন, দ্যাট ডাজন্ট মিন যে এই এই 39 সিটের 39টা সিটে বিএনপি পাবে। হ্যাঁ, অনেক সিটেই অ্যাকচুয়ালি হাড্ডাহাড্ডি লড়াই হবে। রাজশাহীতে জামাত হ্যাজ বিন ট্র্যাডিশনালি ভেরি স্ট্রং, রাজশাহীর অনেকগুলো সিটে। আম, কিন্তু তারপরেও এই 39 সিটের মধ্যে এই এই ভোটিং প্যাটার্ন যদি আমরা দেখতে পাই, বিএনপি শুড হ্যাভ আ মেজরিটি অফ দেম। সো আমরা এখানে ধরেও নেই মানে হয়তো সুবিধার খাতিরে হয়তো 50-50 পেলো আর কি। তো হয়তো 50-50 পেলেও ধরে নিতে পারি। হ্যাঁ, তাহলে পরে আমরা হয়তো ধরে নিতে পারি যে ঠিক আছে, বিএনপি হয়তো রাজশাহী থেকে 19-20টা সিট পেতে পারে, রংপুর থেকে হয়তো গোটা 10 সিট পেতে পারে। তার মানে হচ্ছে যে নর্থ বেঙ্গলে আমরা ধরে নিতে পারি যে নর্থ বেঙ্গলের মোটামুটি হয়তো 30টার মতো সিট বিএনপি পেতে পারে, রাইট? আচ্ছা, আমরা এখানে ব্লুটা দেখতে পাচ্ছি বরিশাল। বরিশালে আওয়ামী লীগ আর জামাতের মধ্যে লড়াই। আওয়ামী লীগ পাচ্ছে 32%, আর জামাত পাচ্ছে 29%। এবং এই বিএনপি পাচ্ছে জায়গাটা 29% অ্যাজ হিস্টোরিক্যালি ওয়েল। আওয়ামী লীগ সবসময় ভালো করে, বরিশালের ওখানে ক্ষেত্রে। আওয়ামী লীগ সবসময় ভালো করে, ঠিক আছে। তো আওয়ামী লীগের ক্ষেত্রে এখানে আওয়ামী লীগ নিজের নামে পার্টিসিপেট করলো অথবা আওয়ামী লীগ সাপোর্টেড ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পার্টিসিপেট করলো, যেভাবেই হোক এই আওয়ামী লীগের আপনার মোটামুটি 25-30টা সিট আছে। বরিশালে কিছু সিট, ফরিদপুর গ্রেটার ফরিদপুর অঞ্চলে কিছু সিট, ময়মনসিংহ এলাকাতে কিছু সিট, যেগুলিতে আওয়ামী লীগের ট্র্যাডিশনালি খুব স্ট্রেংথই আছে আর কি। আমরা যদি খালি বরিশালেই চিন্তা করি, বরিশালে আসলে আওয়ামী লীগের 32%, জামাতের 29%, বিএনপিরও 29%। সো বেসিক্যালি বরিশাল এলাকাতে ইট কুড বি ইভেনলি স্প্লিট, এনিথিং কুড হ্যাপেন। বরিশালে কটা সিট আছে বরিশালে মনে বরিশালে? হয় ইসলামিক আন্দোলনের কিছু সাপোর্ট আছে, তো সেখানে ওইখানে ইলেকশন ইসলামিক আন্দোলনের অ্যালায়েন্সের, কিছু সাপোর্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, ইলেকশন অ্যালায়েন্সের একটা ভূমিকা থাকতে পারে, যে হয়তো জামাত অবশ্যই। যদি ইসলামিক অ্যালায়েন্স, ইসলামিক আন্দোলনের সাথে অ্যালায়েন্স করে, হয়তো হ্যাঁ, জামাত একটা ভালো ফাইট করতে পারে কিন্তু। করতে পারে ওখানে। সো বরিশালে 21টা সিট আছে। সো আমরা যদি ওটা থ্রি ওয়ে ধরে নেই, তাহলে পরে হয়তো হয়তো বিএনপি 7টা সিট পাবে, হয়তো। হ্যাঁ, মানে আমরা যেহেতু এখানে মানে খুব ব্রড ব্রড ইয়ে করছি আর কি। সো আমি 5টাই ধরলাম, ওখানে হয়তো 5টা পেতো। তার মানে আমরা নর্থ বেঙ্গলে দেখেছি যে রাজশাহী থেকে হয়তো 20টা, রংপুর থেকে হয়তো 10টা, বরিশাল থেকে হয়তো 5টা। সো দ্যাট ইজ 35 আমরা এই 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 ইয়ে থেকে পাচ্ছি আর কি। এছাড়া সারা দেশে বাকি যে সিটগুলি আছে, সো নর্থ বেঙ্গলে 39+32 প্লাস 39+33 হচ্ছে মানে আপনার 72।
+21 বরিশাল থেকে, মানে হচ্ছে 93। এর বাইরে যে 260টা সিট আছে, 207, সেখানে আমরা যেটা দেখতেছি, যেখানে বিএনপির লিড ইজ সলিড মোটামুটি সবখানে। হ্যাঁ, এগেইন দ্যাট ডাজন্ট মিন যে ওই 260টা সিটের সবগুলোই বিএনপি পাবে, কিন্তু ওইখান থেকে বিএনপি কোয়াইট পসিবলি যে ওখান থেকে 170, 175 সিট পেতেই পারে। সো মানে ওই ওইখান ওই থেকে ওই 5টা ডিভিশন থেকে, ওই 5টা ডিভিশন থেকে। এবং ওই সো ওই পাঁচটা ডিভিশনগুলোতে সিট ডিভিশন থেকে নাম্বার যদি, অনেক বেশি। হ্যাঁ, বিকজ ওই ডিভিশনগুলিতে সিট অনেক বেশি, ঢাকাতে অনেক সিট, আহ চিটাগংয়ে অনেক সিট, খুলনাতে অনেক সিট, এবং ওখানে বিএনপির লিড ইজ সলিড। আপনি দেখেন যে প্রত্যেকটা ইয়ে থেকেই, যেমন ময়মনসিংহে বিএনপি 46 এগেনস্ট জামাতের 26, সিলেটে 45 এগেনস্ট 30, ঢাকায় 41 এগেনস্ট আওয়ামী লীগের 26। আওয়ামী লীগ ইজ সেকেন্ড ইন ঢাকা ডিভিশন। তার একটা কারণ হচ্ছে যে ফরিদপুর ফলস ইন ঢাকা ডিভিশন, অফকোর্স। মানে অর্থ এবং গোপালগঞ্জ। মানে গোপালগঞ্জ এবং ইয়ে থেকে আর কি, ওইসব অঞ্চলে হয়তো যা আওয়ামী লীগের সাপোর্ট 90%ও হতে পারে, তাই না? কিন্তু বিএনপির লিড সব জায়গাতেই, এই ডিভিশনগুলির প্রত্যেকটা ডিভিশনে বিএনপির লিড এত সলিড যে এই সব জায়গা থেকে আপনার বিএনপি সলিডলি 160-170টা সিট যেতে যেতেই পারে। সো এই অন্য তিনটা ডিভিশনের থেকে যদি বিএনপি 30-35টা সিট জোগাড় করতে পারে, হ্যাঁ, আর বাকি, তাহলে পরে দে ক্যান স্টিল গেট 2/3, ইটস কোয়াইট পসিবল। নট সেইং যে এরকম যেটা হবেই, তার কারণ মানে হচ্ছে যে প্রায় আমরা এরকম জানি যে 200-র ওয়ান মতো, থার্ড এখনো 200-র ডিসাইড আশেপাশে। করেনি। হ্যাঁ, এবং ক্যান্ডিডেটসি উইল বি ভেরি ইম্পর্টেন্ট, মানে যারা আর কি আপনার মানে ক্যান্ডিডেট সিলেকশন উইল বি ভেরি ইম্পর্টেন্ট। বাট লিভিং দ্যাট অ্যাসাইড, এই পোল থেকে বিএনপির পক্ষে 2/3 পাওয়া ইজ ভেরি মাচ পসিবল। বাট 250টার বেশি হয়তো পাওয়াটা এই পোল না, থেকে মনে দুশো হচ্ছে যে একটু পঞ্চাশটা বেশি। পাওয়াটা ইজ এ ইট সিমস দ্যাটস আ টল অর্ডার। কারণ হচ্ছে যে আপনার যে তিনটা ডিভিশনে কন্টেস্ট হচ্ছে, মানে রংপুর, রাজশাহী এবং বরিশাল, এই তিনটা ডিভিশন মিলে হচ্ছে আপনার 39 +32 +21, হ্যাঁ, হুইচ ইজ আপনার 93 সিটস। এই 93 সিটসে আপনার, আমরা এই পোলটা থেকে যা দেখতে পাচ্ছি, যে এই 93 সিটসে দের উইল বি কন্টেস্ট, যে আপনার বিএনপি, জামাত এবং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ, এই সলিড কন্টেস্টের মধ্যে যদি বিএনপি মানে যদি আপনার 250টা সিট পেতে হয়, তাহলে এই সলিড কন্টেস্টে বিএনপির মেজরিটি পেতে হবে। তো 250টা সিট বিএনপির পক্ষে পাওয়া সিমস ভেরি ডিফিকাল্ট, বাট 2/3 পাওয়া সিমস ভেরি মাচ পসিবল। ওকে, যদি আমরা মোটামুটি একটা বেশ ইন্টারেস্টিং অ্যানালাইসিস, মানে প্রজেক্টেড সিট কত হতে পারে সেটা শুনলাম। আমরা হয়তো এটাতে আবার আসবো, বাট আমি এখন শফিকের কাছে একটু যাই। আহ, মানে অফকোর্স মানে আমাদের এই ভোটিং বা এই পোলিং এ কিন্তু শুধুমাত্র যে পলিটিক্যালি কে আগাচ্ছে তা না, একটা সোশিয়োলজিক্যাল ব্যাপারও কিন্তু আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওয়ান অফ দ্য ভেরি ইন্টারেস্টিং থিং যেটা আমরা বলছিলাম, যে দেখা যাচ্ছে যে যেটা রুবায়ত স্পষ্ট করলো, যে সোসাইটির যে অংশটার একটা হচ্ছে বয়স, তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির ডমিনেন্সটা কম, কম্পারেটিভলি কম এখানে, এবং জামাত বিএনপি অলমোস্ট একই রকম। এন্ড অলসো ইন্টারেস্টিং ইজ যারা একটু সোসাইটির একটু উচ্চ শিক্ষিত, যেটাকে বলা হচ্ছে অনার্স বা মাস্টার্স পাস করা, যদিও আমাদের সোসাইটির ওভারঅল হয়তো এই অংশটা 10%-এর বেশি না, সেখানে কিন্তু জামাত এগিয়ে আছে, বিএনপি থেকে এগিয়ে আছে। এবং এর কিন্তু একটা রিফ্লেকশন আমি বলবো আমরা দেখেছি ডাকসু ইলেকশনে বা জাকসু ইলেকশনে, যেখানে দেখলাম যে মানে বিএনপি সমর্থিত স্টুডেন্ট উইং কিন্তু বেশ ভালোই খারাপ করেছে। তো ওইটার মানে ডু ইউ থিঙ্ক দ্যাট এটা জেনারেলি এটার একটা ইম্প্যাক্ট কারেন্ট বা ফিউচার পলিটিক্স এর মধ্যে আছে? তো হাউ ডু অ্যাকচুয়ালি ইন্টারপ্রেট দিস থিং? শিক্ষিত লোকরা তো সাধারণত একটু, আমরা আশা করি তারা একটু সচেতন ভাবে আরো বিভিন্ন ডাইমেনশন চিন্তা করে তারা ভোটের কথা প্রেফারেন্স ঠিক করে। সুতরাং তারা যখন এভাবে ভোট, জামাতকে যখন এ- এ- এভাবে এত বিপুল পরিমাণে ভোট দেওয়ার কথা চিন্তা করছে, তার মানে ধরতে হবে যে এর আগের জেনারেশন থেকে তাদের একটা সিগনিফিক্যান্ট গ্যাপ হয়েছে। আর পলিটিক্যাল সায়েন্সে একটা জিনিস বলা হয় যে মানুষের পলিটিক্যাল আইডেন্টিটি কিন্তু খুব একটা স্টেবল আইডেন্টিটি। যখন মানুষ একটা, যেমন বাইরে ধরেন যে ডেমোক্র্যাট বা রিপাবলিকান, অথবা কে লেবার কে কনজারভেটিভ, এই জিনিসটা যখন একবার একটা আইডেন্টিটি ফর্ম করে যায়, হ্যাঁ মানুষ চেঞ্জ করে। কারণ
আমাদের যেমন এখানে আছে ওখানেও কিন্তু ডেমোক্র্যাট আছে, রিপাবলিকান আছে এবং ইন্ডিপেন্ডেন্ট আছে, এবং ইন্ডিপেন্ডেন্টরা এদিক ওদিকে চেঞ্জ হয়। কিন্তু যারা একবার ডেমোক্র্যাট ভোটার দিয়ে তারা আইডেন্টিফাইড হয়ে যায়, তাদের মধ্যে খুব কমই আবার রিপাবলিকান হয়। মানে তারা বিভিন্ন প্রতিকূল অবস্থায় হয়তো, মানে যদি তাদের ক্যান্ডিডেট ভালো না হয় তাহলে হয়তো ভোট দিতে কম যায়। কিন্তু ডেমোক্র্যাট থেকে রিপাবলিকান শিফট করছে বা রিপাবলিকান থেকে ডেমোক্র্যাট শিফট করছে, এটার পার্সেন্টেজটা খুব কম। তো সুতরাং আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের এটা একটা ঠিক যে গত 10-15 বছরের শিক্ষার হারও আমাদের বেড়েছে। আমাদের ডেমোগ্রাফিক বাল্জের কারণে বিপুল পরিমাণে ছাত্র স্টুডেন্ট, এই যে মানে যারা মাস্টার্স এবং গ্রাজুয়েট শিক্ষিত যারা ধরা হচ্ছে, তাদের একটা বড় অংশই তো তারা রিসেন্টলি গ্রাজুয়েটেড, তারা অতীতে গ্রাজুয়েটেড। তার মানে ধরা হচ্ছে যে গত 10-15 বছরে যারা শিক্ষা নিয়েছে তাদের মধ্যে একটা জামাতের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। এবং আরো ইন্টারেস্টিং আইডিয়া, এবার এটা কারণ কি হতে পারে? এটা এটা তো এটা তো আরো অনেক, আমাদের এটা প্রাথমিকভাবে, কারণ এই ফাইন্ডিংসটা এটা একটা খুব সারপ্রাইজিং ফাইন্ডিং। মানুষের মধ্যে অনেকে, যে সবাই মনে করতো জামাত তো ধর্মীয় লোকদের, কনজারভেটিভ বা রুরাল লোকদের তাদের মধ্যে জনপ্রিয়তা হবে, কিন্তু শহরের লোকদের মধ্যে কিংবা শিক্ষিত লোকদের মধ্যে জামাতের গ্রহণযোগ্যতা কত বেড়েছে, এটা আমরা এর আগে অ্যানেকডোটাল এভিডেন্স পেয়েছিলাম, কিন্তু এরকম ডাইরেক্ট প্রমাণ পাচ্ছি একের পর এক আমরা জরিপে। সুতরাং দিস ইজ এ, এবং ডাকসুর মতো জায়গাতেও আমরা তাই দেখেছি। হ্যাঁ, এবং এর জন্য এখন সামনে অনেক সোশ্যাল সায়েন্স স্টাডি করতে হবে আর কি। এটাকে এখন মানে ডাইরেক্টলি বলা যাবে না, এটা আমরা আমরা স্পেকুলেট করতে পারি, কিন্তু এটা এটা এখন প্রয়োজন নেই, কারণ আমাদের সময় লাগবে। তবে এটা হলো কথা যে এই যাদের এবার যদি জামাতকে ভোট দেয়, তাদের পলিটিক্যাল আইডেন্টিটি যদি ফর্ম করে যায়, তাহলে কিন্তু মানে তারা সহজেই যে জামাত ছেড়ে পরে আবার অন্যদিকে যাবে, এটা কিন্তু তেমন না। সুতরাং জামাতের একটা ভালো বেস তৈরি হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং ইন্টারেস্টিংলি দেখছি, মানে যেটা রুবায়তে দেখালো যে ফিমেলদের মধ্যে যে একটা ধারণা ছিল যে ফিমেলরা জামাতকে ভোট দিবে না, যদিও এখনো ফিমেলদের মধ্যে একটু বিএনপির প্রতি বায়াস আছে আর কি। যত মানে মেলদের থেকে ফিমেলরা এখন একটু বিএনপি কে বেশি সাপোর্ট করছে কম্পারেটিভলি, বাট জামাত যে একেবারেই ফিমেলদের সাপোর্ট পাচ্ছে না তা কিন্তু না। না, এটা তো অবশ্যই না। আমরা তো একটা জিনিস কিন্তু দেখা যায় সোশ্যাল সায়েন্স এতে, সাধারণত মেয়েরা কিন্তু একটু রিলিজিয়াস বেশি হয়। আমরাও এই দেখি যে আমাদের মধ্যে কিন্তু মেয়েদের মধ্যে এত হিজাব যেমন প্রবণতা আছে, ছেলেদের মধ্যে সেই তুলনায় কিন্তু এখন প্রবণতা অতটা ধরবো না যে যে ওই ধরনের দৃষ্টিগ্রাহ্য ভাবে যে পায়াস, আমি পায়াস এই আউটলুকটা গ্রহণ করতে, কিন্তু সেই তুলনায় পার্সেন্টেজটা কম। সুতরাং মেয়েদের মধ্যে যে মানে রিলিজিয়াস ফিলিংসটা যে কম হবে, তারা রিলিজনকে অ্যাকসেপ্ট কম করবে, এমন না যে এখানে বাংলাদেশের সব মেয়েরা জামাতের দিকে যাচ্ছে, কিন্তু পার্সেন্টেজ সিগনিফিকেন্ট বেড়েছে। সুতরাং আমরা এভাবে যে জেনারেলাইজেশন চিন্তা করেছিলাম যে মেয়েরা জামাতকে ভোটই দেবে না, এটা অবশ্যই এবং অনেক ক্ষেত্রে তো জামাত বা ইভেন আমি যদি ছাত্র শিবিরের কথাও বলি, তারা হয়তো এই কনফিডেন্স দিতে পারে যে এখানে সিকিউরিটি একটা ব্যাপার আছে, হয়তো তারা যদি ক্ষমতায় যায় হয়তো তারা একটু সিকিউরিটি দিতে পারবে অন্যদের থেকে বেশি, এরকমও হয়তো একটা ডাইমেনশন অনেকে বলছে। হ্যাঁ, সিকিউরিটিটা একটা ডাইমেনশন আছে, কিন্তু আমার কাছে এটা মেয়েদের মধ্যে বাইরের সোশিওলজিক্যাল রিসার্চে দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে রিলিজিয়াস ফিলিংসটা একটু বেশি হয়, কারণ মেয়েরা তো সাধারণত সন্তান প্রতিপালন করে, এই কারণে তাদের একটু কনজারভেটিভ টেন্ডেন্সি বেশি থাকে। আর ছেলেরা সাধারণত বিভিন্ন জব, মানে এটা বায়োলজিক্যালি বলা হয় যে ছেলেরা একটু অ্যাডভেঞ্চারাস আর মেয়েরা একটু কনজারভেটিভ হয় এই কারণে। আমাদের এখানে আমরা দেখছি যে আমাদের সমাজ তো একটা খুব অস্থিরতার মধ্যে যাচ্ছে, মানে অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, পশ্চিম সভ্যতার ইয়েতে, এই সকল ইয়েতে মানে মেয়েরা অনেকেই হয়তো মনে করছে যে নিজের সন্তানকে, ভালো পরিবারকে ধরে রাখতে রিলিজিয়াস ভ্যালুকে ধরে রাখাটা সবচেয়ে ভালো পথ। এবং হয়তো আমি এখানে তেমন ব্রেকডাউন, আমরা নিশ্চয়ই ডিটেল ডাটার মধ্যে ব্রেকডাউন পাবো, হয়তো দেখবো যে শিক্ষিত মেয়েদের মধ্যেও হয়তো মানে জামাতের ভোটের পার্সেন্টেজ আরো বেশি হতে পারে কম শিক্ষিত মেয়েদের তুলনায়, যারা কর্মজীবী মহিলা। এটা আমরা পরে ডিটেল অ্যানালিসিস দেখতে পাবো। ভেরি ইন্টারেস্টিং। রুবাত, আপনার কাছে যাই। আমরা খুব বেশি সময় হয়তো আজকে নিব না। আহ, একটা জিনিস যেটা আপনার প্রেজেন্টেশনের শেষের দিকে বলেছিলেন, যে এই ইলেকশনে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে, মানে যদি আওয়ামী লীগ ইলেকশন না করতে পারে, আহ, তাদের ভোটটা, মানে একটা যেটা জ্যোতি অফকোর্স বললো যে কিছু কিছু জায়গায় হয়তো যে সকল জায়গায় আওয়ামী লীগ ট্র্যাডিশনালি খুব স্ট্রং, সেখানে আওয়ামী লীগ নিজে ভোট করতে না পারলেও তাদের সেখানে হয়তো অনেক ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যাবে। বাট অনেক জায়গায় যেখানে তো অত ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়তো হবে না, বাট আওয়ামী লীগের স্টিল হয়তো একটা বেজ আছে, হয়তো 15-20% মতো আমরা দেখছি, সেই জায়গাগুলিতে আওয়ামী লীগ ভোটটা আসলে দলগতভাবে কোন দিকে যাবে, অফকোর্স ক্যান্ডিডেট একটা বড় ফ্যাক্টর। সেখানে দেখা যাচ্ছে যে
একটা ট্রেন্ড কিন্তু আমরা দেখেছি, যে যেটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হচ্ছে, যে আওয়ামী লীগের ভোটারদেরকে মানে টার্গেট করে অনেক অনেক ভাবে কাজ করছে। সেখানে কিন্তু আমরা দেখলাম যে কিছুটা হয়তো বিএনপি ওই জায়গাটাতে বর্তমানে হলেও এগিয়ে আছে। আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন, বা ডাটা আসলে কি বলছে? ইজ দেয়ার এনি ক্লিয়ার ট্রেন্ড? না, আমি যেটা দেখছি যে মানে সফট আওয়ামী লীগ হয়তো কিছুটা টিল্ট করছে বিএনপির দিকে বেশি, তারা জামাতের দিকেও যাচ্ছে, কিন্তু ডেটার একটা বড় অংশ হচ্ছে যে যখন আমরা আওয়ামী লীগকে সমীকরণ থেকে বের করে নিয়ে আসলাম, তখন 1,000 স্যাম্পল বলেছে মন্তব্য দিতে পারছি না, 10%। তো মন্তব্য দিতে পারছি না, তখন আনরিভিলডটা আরো বেড়ে গেল আমাদের। আর তারপরে আবার 3%, 4% বললো তারা ভোট দিতে যাবে না, রাইট? মানে আওয়ামী লীগ না থাকলে তারা ভোট দিতে যাবে না? হ্যাঁ, আওয়ামী লীগ না থাকলে আরো 4% বললো তারা ভোট দিতে যাবে না। এক। আর দুই নম্বর হচ্ছে যে যেটা বলছে যে আরো 10% বেড়ে গেল আমার আনরিভিলড। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় নিতে হবে আমাদেরকে। তো আহ এরা হয়তো অপেক্ষা করবেন বুঝার জন্য যে ঠিক কোন দিকে তারা যাবেন, ভোট আদৌ দিবেন কিনা, এই বিষয়গুলো। এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার আম, হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বী, এটা বৌদ্ধ ধর্মাবলম্বী, রিলিজিয়াস মাইনরিটি যারা আছেন তাদের মধ্যেও কনসার্ন আছে। আহ তো সেই সমস্ত হিসাব যদি আমরা করি, জেন জিদের যে একটা বিশাল অংশ আনডিসাইডেড, সেই হিসাব যদি আমরা করি, আম, এত সহজে বলে দেওয়া যাবে না বোধহয় যে আপনার আম, আওয়ামী লীগ এদিকে যাবে বা ওইদিকে যাবে আওয়ামী লীগের ভোটার। এখন একটা বিষয় হচ্ছে, আমরা গত 21 তারিখে যেটা দেখছিলাম যে 94% মানুষ বলছিল প্রথমে যে তারা ভোট দিতে যাবে, এখন দেখছি আরো 3% বলছে যাবে না। তো ধরে নিলাম যে 10%ই যাচ্ছে না আওয়ামী লীগ যদি ভোট দিতে না যায়, আম, ভোটে না যায়। এবং এর মধ্যে আরো কিছু আছে যারা মাঝখানে কিছু কোয়েশ্চেনে বলেছিল তারা এটা হলে ওইটা হলে ভোট দিতে যাবে না। তো সেই হিসেবে তখন দেখা যায় যে 87%-এর নেমে আসে ভোট দিতে যাওয়ার সংখ্যা, মানুষ ভোট দিতে যেতে যাওয়ার মানুষের সংখ্যা। তো আমার ধারণা, নির্বাচন যত সামনের দিকে আগায় আসবে, আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে যত ক্ল্যারিটি আসবে, সেখানে কি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে কি দাঁড়াবে না, এই বিষয়গুলো যত আসবে তত দেখা যাবে হয়তো যে ভোট দিতে না যাওয়ার মানুষের সংখ্যা হয়তো কিছুটা বাড়বে। এটা আমার ধারণা রেজাল্ট থেকে। কিন্তু আসলে স্পেসিফিক্যালি এটা বল মানে, অফকোর্স আমাদের ডেটায় দেখা যাচ্ছে যে আপনার বিএনপি গেইনস মোর, বাট এটা এটা হচ্ছে সফট। এটা আপনার হার্ড আওয়ামী লীগ বলে মনে হয় না। হার্ড আওয়ামী লীগ কোন দিকে যাবে, তারা কি সিদ্ধান্ত নিবে, এটা একটা বড় বিষয়। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভোট ব্যাংক যথেষ্টই প্রকাশ্য এসেছে এখন। তো এইখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভাবার, সেটা হচ্ছে যে আপনার এই যে অ্যাংরি মব, এই যে ডিসএনফ্রাঞ্চাইজড ভোটার্স, এদেরকে বাদ রেখে আপনি কি একটা আম, সুষ্ঠু স্বাভাবিক দেশ পরিচালনা করতে পারবেন কিনা? ভোট হয়তো নিরপেক্ষ হয়ে যেতেই পারে, আমরা আশা করব নিরপেক্ষ স্বাধীন একটা ভোট হবে। আম, কিন্তু প্রশ্নই থেকে যায় যে এর পরে কি, আমরা কি একটা পিসফুল দেশ দেখতে পাচ্ছি কিনা? রেজাল্টে আসলে দেখা যাচ্ছে অ্যাংরি মবের প্রেসেন্টটা কিন্তু এই রেজাল্টে আছে। এটা সামহাও আমরা পজিটিভ রেজাল্ট গুলোতে তাকায় দেখছি না, কিন্তু সবসময় মাথায় রাখবো আমরা, সেটা হচ্ছে নয়েজ কিন্তু ক্রিয়েট করে দুইজন, এবং সেই দুইজনের নয়েজে কিন্তু এনাফ যে আটজন নয়েজ ক্রিয়েট করে না, সেটা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, তো রেজাল্টে কিন্তু ঠিক সেটাই আসছে। ধন্যবাদ। আহ, যদি আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আহ, দুটা, একটা হচ্ছে যে অফকোর্স যেটা রুবায়েত বলছিল, যে আওয়ামী লীগের যদি না ইলেকশন করতে পারে, আহ, তারা আসলে কোন দিকে যাবে, যদিও ডাটা বলছে যে প্রায় এর মধ্যে একটা অলমোস্ট 50% বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। বাট তারপরও আসলে বলাটা খুব মুশকিল এই পর্যায়ে। আপনি কি এটার সাথে এগ্রি করেন? আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা আরেকটা ইন্টারেস্টিং ট্রেন্ড আসলে দেখেছি আজকের রেজাল্ট থেকে, যে যদিও বিএনপি এগিয়ে আছে প্রায় 40%-এর বেশি, কিন্তু একটা প্রশ্ন ছিল যে লোকাল লেভেলে কোন পার্টির
কাজে, কোন দলের কাজে আহ, লোকজন সন্তুষ্ট বা অসন্তুষ্ট, সেই জায়গায় কিন্তু আবার দেখা যাচ্ছে যে বিএনপির প্রতি অসন্তুষ্টির পরিমাণ অনেক বেশি। তাহলে তো একটা মানে প্রশ্ন চলে আসে যে বিএনপির প্রতি লোকাল লেভেলে অসন্তুষ্টতার পরিমাণ বেশি থাকলেও কেন তারপরও বিএনপি কে সেই তারা ভোট দিতে, ভোটের ব্যাপারে তারা এগিয়ে রাখছে। তো এটা কি একটা কনফ্লিক্ট, নাকি এটা এটা আসলে খুবই অস্বাভাবিক কোনো ব্যাপার না? এই দুটা প্রশ্ন নিয়ে আমরা আপনার থেকে শেষ করছি। আচ্ছা, সো আমি সেকেন্ড প্রশ্নটা দিয়ে শুরু করি, তারপর প্রথমটাতে যাব, আর তারপরে আমি আমার একটা, আপনি প্রশ্ন করেননি কিন্তু সেরকম একটা অবজারভেশনও দিব। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন দিয়ে শুরু করি যে ইয়েস, যে আমরা একটা দিকে নিয়ে দেখতে পাচ্ছি যে লোকাল লেভেলে বিএনপির প্রতি অসন্তুষ্টি বেশি, বাট অ্যাট দ্য সেম টাইম মানুষ বিএনপিকেও ভোট দিতে চায়। এইটা অ্যাপারেন্টলি কন্ট্রাডিকশন মনে হতে পারে, কিন্তু আমরা যদি আবার ওইটাও মনে করি যে এরকম আপনার লোকাল ইয়ে থেকে যখন মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে যে কোনটা ইম্পর্টেন্ট আপনার ভোটিং ডিসিশনে, যে বলা হচ্ছে যে পার্টি ম্যানিফেস্টো, পার্টি সিম্বল, ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেটের পাস্ট ওয়ার্ক মানে এক্সপিরিয়েন্স। সো আমি যদি এটার মধ্যে দেখি, দেখা যাবে যে আপনার ক্যান্ডিডেটস কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ অ্যাবাউট 80%। সো ভোটাররা আমাদেরকে বলছে যে তারা ক্যান্ডিডেট ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য পার্টি। ভোটাররা এটাও বলছে যে লোকাল লেভেলে বিএনপির প্রতি অসন্তুষ্টি বেশি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা আবার বলছে যে এরকম যে ভোট দিলে পরে বিএনপিকে তারা বেশি, মানে বিএনপি সাপোর্ট ইজ হায়ার 40%, অ্যান্ড অ্যাবাউট ওয়ান থার্ড হ্যাভ নট ডিসাইডেড ইয়েট। সো আমরা যদি এই চারটা জিনিস একসাথে হোলিস্টিকলি চিন্তা করি, তাহলে পরে আপনার একটা কনজেকচার হতে পারে এরকম যে বিএনপির প্রতি মেজরিটির সাপোর্ট আসছে, বাট এই সাপোর্টটা খুব একটা সলিড না, মানে আনডিসাইডেড ইয়ে। সো বিএনপি স্টিল হ্যাজ টু ওয়ার্ক ফর দ্যাট ভোট, যে এখন যে সাপোর্টটা আছে টু কনভার্ট দ্যাট ইন্টু অ্যাকচুয়াল ভোট। দে হ্যাভ টু মেক শিওর যে তাদের ক্যান্ডিডেট সিলেকশন ইজ টপ নচ। যদি না হয় তাহলে পরে হয়তো এই আনডিসাইডেডরা বিএনপির এগেনস্টে চলে যেতে পারে, কারণ হয়তো ওই আনডিসাইডেডদের মধ্যে ওই 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 যে লোকাল লেভেলে অসন্তুষ্টি দ্যাট কুড প্লে আ পার্ট। সো আমার কাছে এটা কন্ট্রাডিকশন মনে হয় না, রাদার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে ইনসাইট যেটা বা ইয়ে হতে পারে আর কি, আপনার আন্ডারলাইং মেসেজ টু বিএনপি ইজ দ্যাট দে নিড টু রিয়েলি থিঙ্ক অ্যাবাউট দেয়ার ক্যান্ডিডেটস। অ্যান্ড অফকোর্স ক্যাম্পেইনিং যখন শুরু হবে তখন তো আপনার দের উইল বি আদার ফ্যাক্টরস এট প্লে। সো এটা গেল একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে কি হতে পারে, সেটা এখন ডু আই অ্যাগ্রি উইথ দ্য ডেটা? ইয়েস আই ডু, বিকজ আই মিন মানে ডেটা ইজ হোয়াট ইট শোজ, যে মানে সার্ভেতে মানুষ সেটাই তো দেখাচ্ছে যে রুবায়েত যেরকম বললো আর কি, বললেন যে সফট আওয়ামী লীগের যারা তারা অনেকেই বিএনপির প্রতি ব্রেক করবে, কিন্তু হার্ড কোর আওয়ামী লীগের যারা তারা কি হবে, টু আর্লি টু টেল। আই এগেইন ড্র ইউর অ্যাটেনশন টু দিস ম্যাথ, ঠিক আছে, যে আপনার বিএনপির সাপোর্ট ইন ইন দ্য রেড জোন, হ্যাঁ মানে এই নর্থ বেঙ্গল এবং একদম ডিপ সাউথ বাদ দিয়ে মানে মিডল বাংলাদেশে এই আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, যে বিএনপির সাপোর্ট ইজ ফেয়ারলি সলিড অ্যান্ড ফেয়ারলি স্ট্রং। সো আনলেস সামহাও আওয়ামী লীগ আর জামাত একসাথে জোট হচ্ছে, সেটা যদি না হয় বেশিরভাগ সিটেই বিএনপি শুড বি সেফ, অ্যাজুমিং যে তারা ক্যান্ডিডেট ঠিক করে, ওই যেটা আমরা বললাম আর কি, যে দে হ্যাভ টু চুজ দ্য রাইট ক্যান্ডিডেট, যাতে লোকাল লেভেল অসন্তুষ্টি না হয়। ওগুলি ধরে নিয়ে আমরা বলতে পারি যে এরকম যে বিএনপির সাপোর্ট ইজ ফেয়ারলি স্ট্রং। আওয়ামী লীগ যদি মাঠে না থাকে অথবা মাঠে থাকে, অথবা আওয়ামী লীগের মানে নিজের নামে না থাকলেও আওয়ামী লীগ লিডিং ইন্ডিপেন্ডেন্টরা থাকে, আই ডোন্ট থিঙ্ক দিস উইল অ্যাফেক্ট এই সিটগুলিতে, দিস উইল অ্যাফেক্ট থিংস বাই দ্যাট মাচ। যেটা হতে পারে মানে যেটা থিওরিটিক্যালি পসিবল বাট প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট টু সি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর জামাত যদি একসাথে জোট হয়, যে হ্যাঁ, সেটা হার্ডকোর তো হওয়ার আওয়ামী লীগ এবং সম্ভাবনা হার্ডকোর অ্যাটলিস্ট জামাত। এইবার নাই। হ্যাঁ, সেটা তো হওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট এইবারের ইলেকশনে নাই। এইবারের ইলেকশনে সেটা দেখা ইজ ভেরি ডিফিকাল্ট, ভবিষ্যতে কি হবে কে জানে, কিন্তু এইবারের ইলেকশনে এটা হওয়ার আমি খুব একটা ইয়ে দেখি না। সো হুইচ মিনস যে এরকম যে বিএনপি যদি তাদের ক্যান্ডিডেট ঠিক মতো সিলেক্ট করতে পারে টু ওভারকাম ওই লোকাল অসন্তুষ্টি, দেন দে শুড হ্যাভ আ কমফোর্টেবল ভিক্টরি, অ্যান্ড টু থার্ডস ইজ ভেরি মাচ পসিবল। আড়াইশো ইজ নট পসিবল, বাট টু থার্ডস ইজ ভেরি মাচ পসিবল। মেজরিটি তো বটেই।
আপনি জামাত এবং ইসলামিস্ট পার্টিগুলোর কথা জিজ্ঞেস করেননি, বাট আই ওয়াজ লুকিং এট এই ম্যাপ এবং আগেন চিন্তা করছিলাম যে ডাকসু ইলেকশনে জামাতের ভেরি স্ট্রং সাপোর্ট, ভেরি মানে শিবিরের ভিক্টরি, এবং শফিক যেটার কথা বললেন যে ইয়াং পপুলেশনের কাছে দে আর সিইং জামাত ডিফারেন্টলি ফ্রম ওল্ডার জেনারেশনস অ্যান্ড সো অন। দিজ আর নট উইথস্ট্যান্ডিং অল অফ দিস থিংস, এগুলি হয়তো ভবিষ্যতে ইট কুড বি আ সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। তার সাথে জামাতের সাথে আওয়ামী লীগের কি হতে পারে, অ্যালায়েন্স হতে পারে কি না পারে, অল অফ দোজ থিংস আর ফর ফিউচার। এই ইলেকশনে হাউএভার ইফ ইউ লুক এট দিস সেম ম্যাপ, ইট ইজ অ্যাকচুয়ালি ডিফিকাল্ট টু সি যে জামাত 50-60টার বেশি সিট পাওয়া উড বি ভেরি ডিফিকাল্ট ফর দেম। নাও 50-60টা সিট যদি যদি 1 বছর আগে কেউ বলতো যে জামাত ইলেকশনে 50-60 সিট জিতবে, দ্যাট উড বি দ্যাট উড বি জামাতের জন্য হিস্টোরিক্যালি ম্যাসিভ গেইন। জামাত যেখানে আপনার কোনো ইলেকশনে তাদের ম্যাক্সিমাম ছিল 91-এর 18টা সিট, সেখানে জামাত যদি 50-60টা সিট পায়, দ্যাট ইজ এ হিউজ গেইন। কিন্তু ডাকসু ইলেকশনের পরে আপনার মোমেন্টাম অ্যান্ড পারসেপশন হ্যাজ চেঞ্জ সো মাচ যে এখন আই ওয়ান্ডার যে কেউ যদি জামাতকে বলে যে আপনারা মাত্র 50-60টা সিট পাবেন, দ্যাট মাইট বি এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফর দেম। সো এই পোলটার থেকে আই থিঙ্ক দ্যাট ইজ অ্যানাদার ইন্টারেস্টিং ফাইন্ডিং, যে আপনার জামাত হ্যাজ গেইনড আ লট অফ পপুলারিটি, স্পেশালি among young people, স্পেশালি among educated people, কিন্তু at least for now, in terms of seat count, they are looking at something about 50 or 60, which is probably lower than what they would have been expecting after Daksu election victories. ওকে, ইন্টারেস্টিং। এটা একটা রিয়েলিটি চেক টাইপের ইউ হ্যাভ অলসো রিয়েলিটি গিভেন। চেক টাইপের, জি জি। ওকে, হ্যাঁ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শফিককে দিয়ে শেষ করব। আমি প্রিটি শিওর যে আসলে বাংলাদেশে তো আসলে মানে এই পোলটা নিয়েও অনেক ধরনের কথাবার্তা হবে, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, যে একটা কমন প্রশ্ন আসে যে আহ, এত বড় একটা কান্ট্রি, 18 কোটি মানুষ, সেখানে মাত্র 10,000-এর মতো একটা স্যাম্পল নিয়ে কি আমরা আদৌ বুঝতে পারি কিনা। তো অ্যান্ড ইউ অলসো মেনশন দ্যাট এই পোল ইন্ডাস্ট্রি তো বাংলাদেশে একেবারেই নতুন। তো সেই জায়গাটাতে আসলে মানে হোয়াট উড বি ইয়োর কাইন্ড অফ এই ওভারঅল, শুধু এই ইনোভেশনের পোল না, এরকম অন্যান্য যে পোলগুলো হচ্ছে বা ভবিষ্যতে হবে, তো সেই ব্যাপারটাকে এবং সেটার আসলে কন্ট্রিবিউশন টু আওয়ার মানে ডেমোক্রেটাইজেশন, ডেমোক্রেটিক ট্রানজিশন, সেটাকে আপনি কিভাবে দেখেন মানে ওভারঅল কনটেক্সট থেকে? হুম, হ্যাঁ, এখানে মানুষ যে যারা পোল নিয়ে এরকম অভিযোগ তোলে, এটা আসলে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না এই কারণে এই জিনিসটা কিছুটা কাউন্টার ইনটুইটিভ। মানে মানুষের মনে করে যে হ্যাঁ, এত কোটি কোটি দেশের মধ্যে মাত্র কয়েক হাজার লোককে জিজ্ঞেস করে এরা কেমনে বলতেছে এগুলো। কিন্তু এর পিছনে মানে কিছু মানে আছে ইয়েতে, বিজ্ঞানের ইকোনমিক্সে কিছু ল আছে, কিছু গাণিতিক ল আছে, এগুলো অনেকটা মিরাকিউলাস। এই স্ট্যাটিস্টিক্স এ র্যান্ডম স্যাম্পলিং, ল অফ লার্জ নাম্বার, এগুলো মেথডটা ডেভেলপ করার পরে এগুলো কিন্তু এরকম একটা মিরাকুলাস থিং, এবং এটা অত্যন্ত রেগুলার। দুয়ে দুয়ে যেমন চার হয়, তেমনি ল অফ লার্জ নাম্বার, যে একটা র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড পপুলেশন থেকে যদি আমরা পুরোপুরি এভাবে একটা স্যাম্পল নেই, র্যান্ডম স্যাম্পল নেই, সেই স্যাম্পলটা ওই পপুলেশনটাকে রিফ্লেক্ট করার সম্ভাবনা তত বেড়ে যায়। এবং মানে সেটা অত্যন্ত সিদ্ধ, এবং হায়ার ম্যাথ করবেন তারা এটা দেখতে পারবেন যে এটা প্রুফ গুলো কি। তো এবং এই পোল ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে নতুন, এই কারণে কাউন্টার ইনটিউটিভ জিনিসটা মানুষের মাথায় তেমন আসে না। কিন্তু যতই যেমন এবার ডাকসু ইলেকশনের শুরুতে কিন্তু বেশ কিছু পোলের মধ্যে বলেছে যে শিবির বেশ এগিয়ে আছে, এবং আমরা সবাই এটাকে উড়িয়ে দিয়েছিলাম, অনেকে উড়িয়ে দিয়েছিল যেটা হয়তো সম্ভব না, এত এত এবার 50%, 30%, 40% এগিয়ে আছে। কিন্তু পরে দেখা গেল রেজাল্টটা কিন্তু সেটাকে রিফ্লেক্ট করলো। মানে প্রথম ওখানে কিন্তু তাদের মোটিভ নিয়ে করছো যে এরা এই পোল কারা করলো, এই পোল কারা করলো। সুতরাং আমাদের এই পোলিং ইন্ডাস্ট্রি আমাদের আরো ম্যাচিউর হবে, এবং আশা করছি এই পোল তো আমাদের দেখা যাচ্ছে যে বিআইজিটির দুটো পোল, ইনোভেশনের কয়েকটা পোল, প্রত্যেকটার মধ্যে একটা কনসিস্টেন্ট প্যাটার্ন দেখা যাচ্ছে। এবং যদি ইলেকশনের রেজাল্টটা এটার খুব একটা ব্যতিক্রম না হয়, তো সেটা একটা বড় মাইল ফলক হয়ে দাঁড়াবে। এবং তখন মানুষ বুঝবে যে না, পোলিং পোলিং ইন্ডাস্ট্রি ইজ সামথিং টু বি সিরিয়াসলি টেকেন কেয়ার অফ। সুতরাং এরপরে এই ব্যাপারে প্রশ্নটা আস্তে আস্তে কমে আসবে। এটা এটা বলে যে বৃক্ষের পরিচয় ফলে, তেমনি পোলের পরিচয় হলো গিয়ে ইলেকশন রেজাল্ট।
ধন্যবাদ। আসলে আমাদের অনেকক্ষণ আমরা কথা বললাম বিভিন্ন জিনিস নিয়ে। ডাটাগুলি যেমন প্রেজেন্ট করা হলো, বিভিন্ন ডাটার ডিফারেন্ট ডাইমেনশন আমরা অ্যানালাইজ করার চেষ্টা করলাম, এবং কিছুটা হলো সিট প্রজেকশনের নিয়ে অনেক কথা হলো। যদি বেশ কিছু সিনারিও আমাদের সামনে তুলে ধরলেন। আহ, আমরা ভবিষ্যতে এরকম অ্যানালাইসিস আরো করব। এই পোলটা নিয়েও আমরা হয়তো খুব তাড়াতাড়ি আবার আসবো আরো কিছু ফার্দার ডিটেল অ্যানালাইসিসে। আপনি যেটা রুবায়ত স্যার বললেন যে তার প্রেজেন্টেশনে কিন্তু অনেক কিছুই তুলে ধরার সুযোগ ছিল না, বাট এই যে দুটা খণ্ডে এইবারের সার্ভেটা করা হয়েছিল সেখানে কিন্তু আরো অনেক ডাটা আছে, এবং সেই ডাটাগুলো বেশিরভাগই ইনোভেশনের ওয়েবসাইটের ফুল রিপোর্ট আছে, সেখানে থেকে আপনাদের কারো যদি আগ্রহ থাকে ডাউনলোড করে পড়তে পারেন। এবং এখানে আরো আরো নানা ধরনের সোশিওলজিক্যাল এবং ইকোনমিক ডাইমেনশন দিয়েও আসলে অ্যানালাইসিস গুলি করা সম্ভব। তো এটা নিয়ে হয়তো আগামী দিনগুলিতে আমাদের রিসার্চাররা অনেক কাজ করতে পারবে। এবং এটার অফকোর্স একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন বা পলিটিক্যাল ইকুয়েশনের মধ্যে অনেক রাজনৈতিক দলগুলো পোলগুলোকে সিরিয়াসলি তারা নিবে। যে সকল জায়গায় তারা দুর্বলতা আছে সেখানে হয়তো তারা কাজ করার চেষ্টা করবে, এবং এটা আমরা আশা করি এটাকে পজিটিভলি তারা রিসিভ করবে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। খুব শীঘ্রই দেখা হবে এই আশা করছি। ধন্যবাদ।